আসসালামু আলাইকুম। ভেবেছিলাম বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর কোনো কথাই বলবো না, কিন্তু কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলে আসলে মনের ভেতরে খসখসানিটা যাচ্ছে না। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ টিম ঘোষণা করা হয়ে গেছে। 15 সদস্যের যে টিম, এই টিমটা ঘোষিত হয়েছে এবং এই টিমে সুযোগ পান নাই অনেকেই, আবার অনেকে সুযোগ পেয়েছেন। 15 জনের টিমে তো আর সবাইকে রাখা সম্ভব না, তো কেউ বাদ যাবেন, কেউ দলে ঢুকবেন, এটাই স্বাভাবিক। তবে আমি একজনকে মেনশন করেই আজকের আলোচনা করব, এবং তিনি হচ্ছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হলো। তো এই বাদ দেওয়ার পরে সাকিব কেন বাদ গেল সেই বিষয়ে অবতারণা করার জন্য আমাদের প্রধান নির্বাচক তিনি বললেন যে বর্তমান যে টিম আছে এই টিমে সাকিব বোলিং করতে পারবেন না। আমরা তো জানি সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার কারণে তার বোলিং নিষিদ্ধ হয়েছে, কিন্তু সাকিব খেলতে পারবেন এবং ব্যাটিং করতে পারবেন। আমরা সবাই জানি সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার যিনি ব্যাট হাতেও যেমন তার নৈপুণ্যতা প্রদর্শন করতে পারেন, তিনি বল হাতে তো তার সেরাটা আমাদের সব সময় দিয়ে এসছেন। তো এই সাকিব বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল করতে পারবেন না। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে শুধু ব্যাটিং করতে হবে এবং শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে। তো আমাদের প্রধান নির্বাচক তিনি বললেন যে তিনি মনে করেন যে বর্তমান দলে সাকিবের চাইতে সাকিবের জায়গায় যিনি খেলবেন বা যিনি খেলছেন অনেক ভালো ব্যাটসম্যান। এই বিষয়টায় আমার একটু আপত্তি আছে। বাংলাদেশ টিমে ওপেনিং যে জুটি আছে, আপনি তামিম ইকবালের কথা বলেন, তামিম ইকবাল যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইতেন বা অবসর না নিতেন, তামিমকে কিন্তু দলে ভেড়াতে বাধ্য হতো নির্বাচক প্যানেল, বা তারা তামিমকে দলে নেওয়ার জন্যই তার সাথে আলোচনায় বসেছিল। যদিও শেষ পর্যন্ত সেই আলোচনায় ঘি ঢেলেছে তামিম ইকবালের অবসর। তামিম যদি অবসর না নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইতেন, তবে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেন। তো আমরা তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যানটা যদি একটু খেয়াল করি, সাকিব আল হাসান তিনি 7,500-র মতো রান করেছেন, তামিম ইকবাল তিনি 8,000-এর উপরে রান করেছেন, এবং ব্যাটিং এভারেজ তামিম ইকবালের 36-এর একটু উপরে, সাকিব আল হাসানের 37-এর একটু উপরে। তো এখানেও দেখা যাচ্ছে সাকিব আল হাসানের এভারেজ কিন্তু তামিমের চাইতে ভালো, এবং রান সংখ্যাও কিন্তু সাকিব মোটামুটি তামিমের কাছাকাছি। এখানে রানে একটু পিছিয়ে আছেন ঠিকই, কিন্তু আপনাদের এখানে ব্যাটিং পজিশনটাও কিন্তু বিবেচনায় নিতে হবে। একজন ওপেনিং ব্যাটসম্যানের রান সবসময় বেশি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক, কারণ তিনি মন খুলে তার পুরো 50 ওভারের একটা ম্যাচ হলে তিনি চাইলেই 50 ওভারই খেলতে পারেন। কিন্তু একজন 4 নাম্বার 5 নাম্বারে আসা ব্যাটসম্যানের কিন্তু সেই সুযোগটা থাকে না। তিনি এসে হয়তো 10 থেকে 15 ওভার পান বা 25 ওভার পান, সেখান থেকে তাকে ম্যাচ রিকভারি করতে হয়, ম্যাচটাকে বাঁচিয়ে একটা সম্মানজনক একটা ভালো স্কোর দাঁড় করাতে হয়, অর্থাৎ চাপের মুখে খেলতে হয়। তো সেই পজিশনে খেলে সাকিব আল হাসান 7,500 রান তিনি ইন্টারন্যাশনাল ওডিআইতে করেছেন, তার এবং এভারেজে তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট। তো সেই সাকিবকে ব্যাটিংয়ের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হলো, যে সাকিব আল হাসান যে ব্যাটিং করবেন তার চাইতে ভালো ব্যাটসম্যান নাকি এখন বাংলাদেশ টিমে আছে। তাহলে তামিম কোন ক্রাইটেরিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান্স পেত, বা তামিমকে কোন ক্রাইটেরিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হতো, যার জন্য তার সাথে আলোচনায় বসা হয়েছিল? সাকিব আল হাসান কি নাজমুল হোসেন শান্তর চাইতে অনেক ভালো অধিনায়ক হতে পারতেন না, বা নাজমুল হোসেন শান্তের চাইতে অনেক ভালো ব্যাটসম্যান নন? বিশ্বকাপের কথা কি আমরা ভুলে গিয়েছি? অনবদ্য 600-র উপরে রান। তো তিনি কি ব্যাটসম্যান নন? তিনি অলরাউন্ডার হিসেবে গণ্য হবেন? সাকিব ব্যাটিং আসলে কি জানেন না? যদি নাই জেনে থাকবেন, তাই বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাস বললে ভুল হবে, বিশ্বের ইতিহাসে অনন্য রেকর্ডটা সাকিব নিজের করে নিয়েছেন বিশ্বকাপের মতো মঞ্চে। এবং সাকিবের ব্যাটিং অ্যাবিলিটি আমরা বাংলাদেশ ক্রিকেটের একটা বই থাকলে সে বইয়ের প্রতিটা পাতা যদি আমরা উল্টাই, প্রত্যেকটা পাতায় সাকিবের অবদান লেখা থাকবে। আপনি আজ যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন, বা যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা আপনি ঘোষণা করলেন, এই চ্যাম্পিয়ন্স ট্রফি তো বাংলাদেশের খেলা হতো না। চ্যাম্পিয়ন্স ট্রফি নির্ধারিত হয়েছিল যে ম্যাচে, বিশ্বকাপের
শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে সাকিব আল হাসান অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন, মনে আছে কি সে কথা? খুব সম্ভবত 80-র কাছাকাছি একটা রান তিনি করেছিলেন, আমার খেয়াল নেই, তো এরকমই হবে। তো সেই অনবদ্য ইনিংসের বদৌলতে এবং ম্যাথিউসের সেই টাইম আউট বিতর্ক যেটা সাকিব আল হাসান ঘটিয়েছিলেন, সেই কারণেই কিন্তু বাংলাদেশ আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে। অন্যথায় চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ এবার খেলতে পারতো না। তো এত ব্লেম যার নামে, যে টাইম আউটস করলো, তিনি ভালো ব্যাটিং পারেন না, তার বদৌলতে তো সেই চ্যাম্পিয়ন্স ট্রফি আপনারা খেলতে যাচ্ছেন। তার ব্যাটিংয়ের বদৌলতেই কিন্তু আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। তো আপনারা সেই সাকিবকে ব্যাটিং পারে না এমন কথা বলে বাদ দিতে পারেন? আমি মনে করি বর্তমান সময়ে বাংলাদেশ টিমে সাকিবের বয়স হয়তো 35-36 হয়ে গেছে, তারপর বাংলাদেশ টিমে যে কয়জন প্লেয়ার আছে, আপনি যদি 3জন প্লেয়ারকে ফিট ধরেন, ফিটনেসের একটা লেভেল করেন, আমি মনে করি সাকিব আল হাসান সেই 3জনের ভেতরে থাকবেন। সাকিব তার সেই ফিটনেস ধরে রেখেছেন, আপনি ফিটনেসের দোহাই দিয়েও সাকিবকে বাদ দিতে পারবেন না। তো এই সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া একেবারে অযাচিত একটা কাজ হয়েছে। এই কাজটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সাকিবকে হয়তো বাংলাদেশের ইতিহাস থেকেই মুছে দিতে চাইবে সবাই, কিন্তু বাংলাদেশ ক্রিকেট সাকিব এমন পর্যায়ে নিয়ে গেছেন, সেখান থেকে আসলে চাইলেই সাকিবকে মুছে ফেলা সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেটের বইয়ের প্রতিটা পাতায় পাতায় সাকিবের হস্তাক্ষর, সাকিবের ছবি আছে। আপনারা একটা পৃষ্ঠা ছিঁড়ে সাকিবকে আসলে তার মাহাত্ম্যকে আপনারা ভুলুণ্ঠিত করতে পারবেন না। সাকিব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস, এবং সাকিবের নামই বারবার উঠে আসবে সেই ইতিহাসের অংশ যদি কেউ হতে চায়। সেজন্য প্লেয়ার সাকিব আল হাসানকে অবশ্যই আমাদের রেসপেক্ট দিতে হবে, তাকে তার যোগ্য জায়গাটা দিতে হবে। সাকিবকে এমনভাবে বাদ দেওয়াটা আসলে মেনে নেওয়ার মতো নয়। ধন্যবাদ সবাইকে।